আসসালামু আলাইকুম গাইস, রিশপা গল্পের পঞ্চম পার্ট নিয়ে এসেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প শুরু করা যাক। লোকটা আমার মুখের সামনে এসে ঠান্ডা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, আমি ডোরিয়া। আমি যেন হতভম্ব হয়ে গেলাম, চোখ বড় করে শুধু তার মুখের দিকে তাকিয়ে আছি। এরপর অদ্ভুত একটা হাসি দিয়ে আমার চোখের সামনে সে কালো ধোঁয়ার মতো বাতাসে মিলে গেল। এখানে সবকিছুই যেন আমার বিরুদ্ধে চলছে। আমি মনে মনে ঠিক করে নিলাম এই থেকে বাঁচার কোনো রাস্তা নেই, কিন্তু এত সহজে হার মানব না। আমি সবাইকে দেখে নিব। হাতে বর দিয়ে উঠতে যাবো এমন সময় হাতটা কাদা মাটির মতো কিছুতে দেবে গেল। হাত বের করে আনলাম, এগুলো কি লেগে আছে হাতে। এতক্ষণে খেয়াল করলাম আমি গাছের গোড়া মনে করে তার সাথে যেখানে বসেছিলাম সেটা আসলে একটা মানুষের মৃতদেহ। আমি তাড়াহুড়ো করে সেখান থেকে উঠে গেলাম। খেয়াল করে দেখলাম মৃতদেহটার শরীরে মাথা নেই। অনেকদিন আগে মারা যাওয়ার কারণে পচে গিয়েছে দেহটা। এই জন্যই আমার হাত দেবে গিয়েছিল। খুব খারাপ একটা গন্ধ নাকে ভেসে এলো। মনে হলো যেন আমার ভিতরে সবকিছু উল্টে চলে আসবে বমির সাথে। নাক চেপে সেখান থেকে দৌড় দিলাম। যেভাবেই হোক আমাকে পালাতে হবে। হঠাৎ পিছন থেকে কেউ আমার জামা টেনে ধরে আবার সেই পচা লাশের কাছে নিয়ে ফেললো। কুকড়াতে কুকড়াতে আবার উঠে দাঁড়িয়ে বললাম, আমাকে কি এখনই মেরে ফেলবি নাকি? অমাবস্যা পর্যন্ত অপেক্ষা কর। হঠাৎ আমার নাম ধরে কেউ ডাক দিল, গালিব, তুই চাইলে বাঁচতে পারবি। আমি তোকে ওদের হাত থেকে বাঁচার উপায় বলে দিব। এটা তো আবিরের কণ্ঠ। আবির, কোথায় তুই? সামনে আয় শালা। তুই আমাকে কোথায় এনে ভাসিয়ে দিলি? ওপাশ থেকে আওয়াজ এলো, আমি বাধ্য ছিলাম এটা করার জন্য, আমাকে ক্ষমা করে দিস। এই দেখ এখানে আমি, আমাকে বের কর এখান থেকে। আমি আবিরের কণ্ঠের উৎস খুঁজতে লাগলাম, কোথা থেকে কথা বলছে ও। হঠাৎ চোখ পড়লো কাপড়ের ব্যাগের দিকে। এটা তো সেই ডুরিয়া নামে পিচাসটা এনেছিল। সে কি ব্যাগটা নিতে ভুলে গিয়েছে নাকি ইচ্ছে করেই ফেলে গেছে? আমি গিয়ে ব্যাগটা হাতে নিলাম। ভিতরে ফুটবলের মতো কিছু একটা লাগছে। ব্যাগটা উল্টো করে ঝাঁকে দিতেই একটা মানুষের মাথা ধপাস করে গড়িয়ে একটু সামনে গিয়ে পড়লো। আমি চমকে উঠলাম, এটা কার মাথা হতে পারে? ধীরে ধীরে এগিয়ে গেলাম। হঠাৎ আবিরের কণ্ঠ, এটা আমার কাঠা মাথা গালিব। আর ওইখানে যে পচা লাশটা পড়ে আছে সেটা আমার মৃতদেহ। মানে কি বলছিস তুই? তোকে কি তারা মেরে ফেলেছে? এবার আবির আমার সামনে দৃশ্যমান হলো একটা সাদা আলোর মতো। আবির বলল, গত অমাবস্যায় আমি ছিলাম রিশপার শিকার। তোর মতো সাহসী ছিলাম না আমি, তাই আমি এখান থেকে বেঁচে ফিরতে পারিনি। কিন্তু তুই বাঁচতে পারবি চেষ্টা করলে, কারণ তুই একমাত্র যে ওই বিল্ডিং থেকে বের হতে সফল হয়েছিস। আবিরের মৃত্যুর কথা শুনে কষ্ট লাগলো, খুব রাগ উঠল। তুই আমাকে কেন এর ভিতরে টেনে আনলি? আমি ছাড়া অন্য কাউকে পেলি না? আবির বলল, আমি তোকে টেনে আনিনি। রিশপা যাকে ডুরিয়ার উদ্দেশ্যে বলি দেয়, তার পরের বলির জন্য ওই মানুষটা সবচেয়ে কাছের বন্ধুকে টার্গেট করে। আমাকে বলি দেওয়ার পর তুই রিশপার টার্গেটে চলে আসলি, কারণ আমার সবচেয়ে কাছের বন্ধু তুই। তোর মতো কাছের বন্ধুর কপালে ঠাডা পড়ুক। তুই যদি এখন অল্প একটু বেঁচে থাকতি আমি তোকে পুরো মেরে ফেলতাম। যাই হোক, এখন আমাকে বল রিশপার কাছ থেকে আমি কিভাবে বাঁচতে পারি। শুধু আমি না, আমি চাই রিশপার চ্যাপ্টার এখানে ক্লোজ করতে। আর কাউকে যেন সে তার শিকার বানাতে না পারে। এর জন্য যা দরকার হয় তাই করব। আবির বলল, রিশপাকে হারাতে হলে তোর একটা কাজ করতে হবে, কিন্তু এই কাজটা সেদিনই করতে হবে যেদিন রিশপা তোকে বলি দেওয়ার জন্য ডোরিয়ার সামনে হাজির করবে, মানে সেই অমাবস্যার রাতে। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম আবিরের দিকে। কাজটা হলো সেই ওয়াশরুমের আয়না। ওই আয়নার মাঝে রিশপার আত্মা বন্দী হয়ে আছে। তুই যদি ওই আয়নাটা ভেঙে ফেলতে পারিস এবং ভাঙ্গা যে কোনো একটা টুকরো দিয়ে রিশপার শরীরে আঘাত করতে পারিস, তাহলে রিশপার আত্মা মুক্ত হয়ে যাবে এবং মানুষ মরার পর যেখানে যায় সেখানে চলে যাবে। সাথে এই পর্যন্ত যাদেরকে মেরেছে তাদের আত্মাও মুক্তি পাবে, আমি সহ। এটা কি সম্ভব? আয়নার ভেঙে রিশপার শরীরে আঘাত করতে হবে? এটা কি করে হবে? আমি তো এখনো বেঁচে আছি, তুই তো মরে ভূত হয়ে গেছিস। তুই এটা করে রিশপাকে মুক্ত করছিস না কেন? আবির বলল, আমি পারবো না এটা করতে। এটা শুধু জীবিত মানুষই করতে পারবে, আর মৃত্যুর পর অনেক কাজ চাইলেও করা যায় না। আর আমার বিশ্বাস তুই এটা করতে পারবি, কারণ তোকে এখনো তারা ভয় দেখাতে পারেনি। হ্যাঁ, না পারলে আর কি, মরে ভূত হয়ে আবার অন্য কারোর মরার জন্য অপেক্ষা করব। তবে আমি তোর কাছে একটা কথা জানতে চাই, রিশপা কিভাবে মারা গিয়েছিল তুই কি জানোস? প্রতিদিনের মতো সেদিনও রিশপা স্কুল থেকে ফিরছিল। হঠাৎ সে দেখতে পেল তার ক্লাসের 3-4 জন ছেলে পুরনো মন্দিরের পিছনের দিকে যাচ্ছে। রিশপা কৌতূহল বশত চুপি চুপি তাদের অনুসরণ করলো। মন্দিরের পিছনের দিকে গিয়ে ছেলেগুলো একটা নির্জন জায়গায় বসলো। তারপর একটা ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে তার ভেতরে কিছু ভরে নিজেদের শরীরে পোষ করছে।
এটা দেখে রিশপা বুঝতে পারলো ছেলেগুলো ড্রাগস নিচ্ছে। রিশপা সাহস করে তাদের সামনে গেল। রিশপাকে দেখে সবাই চমকে গিয়ে তাড়াতাড়ি সব লুকিয়ে ফেলার চেষ্টা করলো। রিশপা বলল, লুকিয়ে লাভ নেই, আমি যা দেখার দেখে ফেলেছি। তোদের লজ্জা করে না এই বয়সে এসব করছিস? আমি কালকে স্কুলে গিয়ে স্যারের কাছে বিচার দিব তোদের নামে। ছেলেগুলো কয়েকবার অনুরোধ করলো রিশপাকে যেন স্যারকে না বলে, কিন্তু রিশপা বলল, আমি বলবই। এই বলে চলে আসছিল। এমন সময় তারা রিশপার মুখ চেপে ধরে হাত পা বেঁধে ফেলে। রিশপা চিৎকার করতে পারছে না, কারণ একজন তার মুখটাকে শক্ত করে চেপে ধরে রেখেছিল। তারপর রিশপার মুখ হাত পা বেঁধে ফেললো তারা। মুখের ভিতরে লতাপাতা ঢুকিয়ে রিশপার মুখটা বেঁধে দিল। এবার রিশপার দম বন্ধ হয়ে আসতে লাগলো ধীরে ধীরে। তারা রিশপাকে তোলে জঙ্গলের দিক দিয়ে রিশপাদের বাড়ির পিছনে নিয়ে এসে নালার ভিতর ফেলে দিল। রিশপা হাজার চেষ্টা করেও সেদিন বাঁচতে পারেনি। তাহলে এই ছিল রিশপার মৃত্যুর রহস্য। যারা ওকে মেরে ফেললো তাদেরকে না মেরে আমাদের মতো সহজ সরল মানুষকে মারছে কেন? আবির বলল, তোর কি মনে হয় তারা এখনো বেঁচে আছে? তাদের শরীর টুকরো টুকরো করে রিশপা খেয়ে নিয়েছে। লাশের খোঁজও পায়নি তাদের মা বাবারা। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না এখনো। তুই আমার কাছে আসলি এবং আমাকে রিশপার থেকে বাঁচার উপায় বলে দিলি। রিশপার কবলে থেকে এটা কিভাবে করলি? রিশপা যদি এটা জানে তাহলে কি হবে? আবির হাসি দিয়ে বলল, এটা নিয়ে তোর চিন্তা করার দরকার নেই, কারণ রিশপাই আমাকে তোর কাছে পাঠিয়েছে তুই যাতে বাঁচতে পারিস। তো গাইস, আজকের পার্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। আর পরের পার্ট লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।